প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব ইন্দোনেশিয়ান হরর মুভি সুমালা। সুমালা এবং কুমালা দুই যমজ বোন, যাদের একজনের বাবা সাধারণ মানুষ হলেও আরেকজনের বাবা ছিল স্বয়ং ইবলিশ শয়তান। কিন্তু এটা কিভাবে সম্ভব, আর কেনই বা এই গ্রামের মানুষ সুমালার ভয়ে রাতের বেলা বাড়ি থেকে বের হতে ভয় পায়? কালো জাদুর এই নিঃসঙ্গ কাহিনী যা আপনাদের রাতের ঘুম হারাম করে দিবে। চলুন তাহলে শুরু করা যাক। ১৯৭৬ সাল, সেমারাঙ্গেজ রাগুং বাজার। তখনকার দিনে বাচ্চারা ভুট্টার পাতার বল বানিয়ে খেলতো। তারা খেলার জন্য মাঠের দিকে যাচ্ছিল। তখন আব্দির বাবা আব্দিকে বলে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতে। ভুট্টা ক্ষেতের পাশে ছোট্ট একটি মাঠ। খেলতে খেলতে বিকেল পেরিয়ে প্রায় এখন সন্ধ্যা হয়ে আসবে। বাচ্চারা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু থেকে যায় আব্দি এবং ত্রিশ। তা বল খেলেই যাচ্ছিল। এক সময় বলটি ভুট্টা ক্ষেতের মাঝে চলে যায়। তারা বল খোঁজার জন্য ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকে যায়। কোন সময় আমরা দেখতে পাই সূর্য অলরেডি ডুবে গেছে, অন্ধকার নেমে আসতে শুরু করেছে। তারা তখনও পর্যন্ত ভুট্টা ক্ষেতের মাঝেই ছিল। চারদিক অন্ধকার দেখে তারা অনেক ভয় পাচ্ছিল। আব্দি চলে যেতে চাইলেও ত্রিশ চলে যেতে চাইল না। ত্রিশ তার বল নিয়েই যাবে। তারা একটি মেয়েলি কণ্ঠ শুনতে পায়। তা শুনে আব্দি এবং ত্রিশ অনেক ভয় পেয়ে যায় এবং ভুট্টা ক্ষেতের মাঝে কেউ আছে বলে তাদের মনে হয়। এটা দেখে তারা ভুট্টা ক্ষেত থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতেছিল, কিন্তু তারা পাচ্ছিল না। এমন সময় তারা দেখতে পায় অদ্ভুত রকমের ময়লা কাপড় পরা টাকলা একটি মেয়ে। তার হাতেই ছিল ত্রিশদের বল। তা দেখে তৃষ্ণ কোনো কিছু না ভেবে মেয়েটির পিছনে ছুটতে থাকে। আব্দি তৃষ্ণকে মেয়েটির পিছু নিতে নিষেধ করতেছিল। দিও তৃষ্ণর পিছনে ছুটতে থাকে এবং কিছু দূর গিয়ে দেখতে পায় ভুট্টার পাতা দিয়ে বানানো বলটি চিরা অবস্থায় মাটিতে পড়ে আছে। আব্দি পাশে বটগাছের গোড়ায় দেখতে পায় অদ্ভুত রকমের দেখতে মেয়েটি তৃষ্ণকে খুবই নিঃসঙ্গভাবে হত্যা করতেছিল। তা দেখে আব্দি খুব ভয় পেয়ে যায় এবং বাবার কাছে ছুটে আসে সাহায্য চাওয়ার জন্য। বাবা সহ পুরো গ্রামবাসী চলে আসে বটগাছের নিচে তৃষ্ণকে খুঁজতে, কিন্তু তারা সেখানে তৃষ্ণকে দেখতে পায় না। তা দেখতে পায় গাছের গোড়ায় যেখানে সেখানে রক্ত লেগে আছে। তখনই পাহাড়ি নদীর পাড় থেকে কেউ একজন ডাক দিলে সবাই চলে যায় পাহাড়ি নদীর ধারে। সেখানেই পাথরের উপর পড়েছিল তৃষ্ণর লাশ। ছেলের এমন লাশ দেখে তৃষ্ণর বাবা তৃষ্ণকে বুকে নিয়ে কাঁদতে থাকে। পরের দিন সকালে তৃষ্ণর বাবা গ্রামবাসীকে নিয়ে আব্দিদের বাড়িতে যায় এবং আব্দিকে দোষারোপ করতে থাকে। আব্দি বলে, আমাকে বিশ্বাস করো, আমি তৃষ্ণকে মারিনি, একটি মেয়ে তাকে মেরে ফেলেছে। তখন সাব্দ নামের একজন লোক আসে এবং বলে, আমি তোমাকে বিশ্বাস করি, তৃষ্ণকে মেরেছে শয়তানের মেয়ে সুমালা। সবাই সুমালার কথা শুনে অবাক হয়ে যায়। সাব্দ বলে, এইসব শুরু হয়েছিল ২৯ বছর আগে। তখন সাব্দ বলতে থাকে সুমালার ভয়ানক গল্প, যা ঘটেছিল সেমারাং গ্রামে ১৯৪৭ সালে। ওরা এই গ্রামে সোলাস্ত্রী নামের একজন ধনী পরিবারের বউকে দেখতে পায়। সে গাড়িতে করে বাড়ি ফিরতেছিল। স্ত্রীকে দেখলে বোঝা যায় সে যেমন ধনী পরিবারের বউ, তেমনি ধনী পরিবারেরও মেয়ে। অন্যদিকে সোলাস্ত্রীর স্বামী সৈয়দ জিমান বাড়িতে তার চাচার সাথে মিটিং এ বসে কথা বলতেছিল। এখানে উপস্থিত থাকা একজন লোক জিমানকে বলে সোলাস্ত্রীর বাবা অনেক খুশি, কারণ তার মেয়ে বিলাসবহুল জীবনযাপন করছে। জিমান বলে, সোলাস্ত্রী আমার কাছে মূল্যবান হীরা, তাকে আমি কখনোই ছেড়ে যাব না। আর তখনই জিমান দেখতে পায় সোলাস্ত্রী বাড়ি ফিরে আসছে। জিমানের চাচা জিমানকে বলে, তুমি তো জানো আমি আর তোমার চাচি আমাদের বেশিরভাগ জমি দিয়ে দিয়েছি আমাদের এলাকার উন্নয়নের জন্য। কারখানার লোকেরা সবকিছু প্রস্তুত করে ফেলেছে, এখন শুধু তোমার ভাগের জমির প্রয়োজন। তার চাচাকে বলে, এই বিষয়ে আমরা অনেকবার কথা বলেছি। জিমানের চাচা জিমানকে বলে, তাহলে তুমি এখনো সিদ্ধান্ত নাওনি কেন? তুমি যদি জমি দাও তাহলে আমরা চুক্তিপত্র লিখব, আর তুমি কারখানা থেকে আংশিক লাভ পাবে। জিমান তার চাচাকে বলে, আমি কখনোই আমার জমি কারো কাছে বিক্রি করব না। জিমানের চাচা রাগ করে জিমানকে বলে, এটা আমাদের পরিবারের অন্তর্গত। আমি তোমাকে কিছু নথিপত্র দিচ্ছি, তুমি মনোযোগ সহকারে পড়ো। এর মধ্যে সোলাস্ত্রী চলে আসে জিমানের চাচাকে আপ্যায়ন করার জন্য। সোলাস্ত্রী বলে, আপনি আসবেন, আমাদের জানাননি কেন? জিমানের চাচা সোলাস্ত্রীকে বলে, আমি কেন এসেছি তোমার স্বামী তা ভালো করেই জানে। সোলাস্ত্রী চলে যাওয়ার পর জিমানের চাচা জিমানকে বেশ খোঁচা মেরে বলতে থাকে, আমার স্ত্রী যদি সোলাস্ত্রীর মতো হতো তাহলে বিবাহের ১১তম বছরে আমাদের ৮টি সন্তান থাকতো জমির অধিকার নিশ্চিত করার জন্য। এখনো পর্যন্ত জিমানের কোনো বাচ্চা হয়নি। এ থেকে বোঝা যায় ভবিষ্যতে সমস্ত জমির মালিক হবে জিমানের চাচা।
এই বিষয়গুলো জিমানের খুবই আত্মসম্মানে লাগে। আড়াল থেকে কথাগুলো সোলা স্ত্রীও শুনতে পায়। স্ত্রী এবং জিমান রুমে বসে কথা বলতেছিল। সোলা স্ত্রী জিমানকে বলে, তোমার চাচা কি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছে? জিমান সোলা স্ত্রীকে বলে, তুমি যে জামা পরে চাচার সামনে গিয়েছিলে সেটা আর কখনো পরবে না। সোলা স্ত্রী জিমানকে বলে, এই জামাটা তুমি আমাকে উপহার দিয়েছিলে। জিমান বলে, তারপরও তুমি আর জামাটা পরবে না। জিমান সোলা স্ত্রীকে আবার বলে, সকাল থেকে তুমি কোথায় ছিলে? সোলা স্ত্রী বলে, আমি আমার গর্ভধারণের জন্য ভেষজ ঔষধ আনতে গিয়েছিলাম। কয়েক মাসের মধ্যে আমি সন্তানের মা হব। জিমান সোলা স্ত্রীকে বলে, তুমি অন্য উপায় খুঁজে বের করো। সোলা স্ত্রী জিমানকে বলে, আমাকে দয়া করে আরো একটু সময় দাও। সোলা স্ত্রী আবার জিমানকে বলে, তুমি আমাকে তোমার চাচার সাথে কথা বলতে দাও না কেন? এই কথা শুনে জিমান অনেক রেগে যায় এবং বসা থেকে উঠে সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই সোলা স্ত্রী জিমানের হাত ধরে বলে, তুমি কি চাও? জিমান আরো বেশি রেগে যায় এবং সোলা স্ত্রীকে বলে, তুমি কি সত্যি মনে করো আমি আমার লোভী চাচার মুখোমুখি হতে পারবো না? এইসব সম্পত্তি আমি আমার বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এগুলো আমার কঠোর পরিশ্রমের ফল। এই সম্পত্তি আমি কখনোই আমার লোভী চাচাকে দিব না। তুমি কি এবার সব বুঝতে পারছো? জিমানের আগে থেকে এক পায়ে সমস্যা ছিল। হঠাৎ জিমান পড়ে যাইতে ধরে। সোলা স্ত্রী ধরতে গেলে জিমান বলে, আমি ঠিক আছি, আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পারি। তুমি তোমার গর্ভের যত্ন নাও, বাচ্চা ধারণ করো। এই বছরের মধ্যে তুমি যদি আমাকে উত্তরাধিকারী দিতে না পারো তাহলে আমি আরেকটা বিয়ে করব। এই কথা শুনে সোলা স্ত্রীর মন একদম ভেঙে যায়। হিমান এতটাই কঠোর ছিল যে সোলা স্ত্রী নিজের ঘরে বসে কান্না করারও সাহস পাচ্ছিল না। তাই সে গুদাম ঘরের দিকে চলে যায়। সেখানে বসে বসে কান্না করতেছিল। হঠাৎ করে সোলা স্ত্রী শুনতে পায় পাশের ঘরে দুজন লোক কথা বলতেছিল। তারা তুকিনা নামের একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে গল্প করতেছিল। যেসব মেয়েদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হতে তুকিনা বুড়ি সাহায্য করে। এই কথা শুনে সোলা স্ত্রীর মনে অনেক আশা জাগে। সে তুকিনা বুড়ির কাছে যাওয়ার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওই দিনই সোলা স্ত্রী তাদের বাড়ির কাজের মহিলাকে নিয়ে রওনা দেয় তুকিনা বুড়ির বাড়ির উদ্দেশ্যে। তুকিনা বুড়ির বাড়ি ছিল নদীর ওই পারে। তারা দুজন নৌকা করে তুকিনা বুড়ির বাড়িতে যায়। নৌকার মাঝি তুকিনা বুড়িকে ডাক দেয়। তুকিনা বুড়ি বাড়ির ভেতর থেকে বের হয়ে আসলে নৌকার মাঝি বলে, দুজন মহিলা তার সাথে দেখা করতে আসছে। তুকিনা বুড়ি তাদের দুজনকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং সোলা স্ত্রীকে বলে, আমার কাছে সাহায্য চাও অন্যদের কাছে সাহায্য চাওয়ার মতো নয়। আমার ক্ষমতা ভিন্ন, যাকে বলে কালো জাদু। আর তোমাকে একটা নিয়ম পালন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মের মাধ্যমে তুমি আমার ওস্তাদের সাথে সম্পর্কে আবদ্ধ থাকবে। সোলা স্ত্রী তুকিনা বুড়িকে বলে, তোমার ওস্তাদ কে? তখন তুকিনা বুড়ি সোলা স্ত্রীকে বলে, আমার ওস্তাদ হচ্ছে ইবলিশ শয়তান। ইবলিশের কথা শুনে সোলা স্ত্রী অনেকটা ঘাবড়ে যায়। তুকিনা বুড়ি সোলা স্ত্রীকে বলে, তুমি যদি রাজি থাকো তাহলে একসাথে দুটি সন্তান নিতে পারবে। এই কথা শুনে সোলা স্ত্রীর মনে আশা জাগে। সন্তানের কথা শুনে কোনো কিছু না ভেবে সোলা স্ত্রী রাজি হয়ে যায়। তখন তুকিনা বুড়ি বলে, এর মধ্যে একটা বাধ্যবাধকতা আছে। সোলা স্ত্রী জানতে চাইলে তুকিনা বলে, তুমি যমজ সন্তানের সাথে গর্ভবতী হবে। একজন হবে সুন্দর এবং দয়ালু, যা হবে মানব জাতির মতো। আর অন্যজন হবে কুৎসিত এবং দুষ্ট, যা হবে শয়তান জাতির মতো। তারা যখন জন্মগ্রহণ করবে তখন তোমাকে এবং তোমার স্বামীকে তাদের ভালো করে যত্ন নিতে হবে যতদিন না তাদের বয়স 10 বছর হয়। 10 বছর পূর্ণ হলে ইবলিশ শয়তান নিজে এসে কুৎসিত মেয়েটিকে নিয়ে যাবে। তোমরা যদি তাদের সঠিকভাবে যত্ন না নাও তাহলে তোমার পরিবারের সাথে খারাপ কিছু হবে। প্রতি বছর এটি আরো বেশি খারাপ হবে। দিন এবং রাত কখনোই এক হবে না। সবকিছু শোনার পর সোলা স্ত্রী শুধু বাচ্চার জন্য টুকিনা বুড়িকে দিয়ে ওই দিনই নিয়ম পালন করিয়ে নেয়। টুকিনা বুড়ি ইবলিশ শয়তানের কাছে সাহায্য চাইতে চাইতে একটা পাত্রের মধ্যে পচা রক্ত নেয়। সেখানে আরো নোংরা কিছু মিশিয়ে সোলা স্ত্রীকে পান করিয়ে দেয়। সাথে সাথে সোলা স্ত্রী অদ্ভুত আচরণ করতে থাকে এবং আমরা দেখতে পাই তার পেট ফুলে যায়। এরপর তুকিনা এসে সোলা স্ত্রীর পেটে কিছু একটা করে দেয় আর সাথে সাথে পেট সমান হয়ে যায়। সোলা স্ত্রী স্বাভাবিক হয়ে যায়। তখন তুকিনা সোলা স্ত্রীর কানে কানে বলে দেয় আগামী 2 মাসের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে যাবে।
2 মাস পর সোলাস্ত্রী সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে যায়, তাও আবার যমজ বাচ্চা নিয়ে। এই খবর শুনে জিমান অনেক খুশি হয়। জিমান জানে তুকিনা বুড়ির মালিশ নিয়ে সোলাস্ত্রীর পেটে বাচ্চা আসছে। আসলে সে জানেই না সোলাস্ত্রী তুকিনা বুড়ির কাছ থেকে কি করে আসছে। ধীমান সোলাস্ত্রীকে জিজ্ঞাসা করে সে কি চায়। সোলাস্ত্রী বলে সে মেয়ে চায়। তারপর তারা দুজনে মিলে 2 মেয়ের নাম ঠিক করে। জিমান এক মেয়ের নাম রাখে কুমালা আর সোলাস্ত্রী কুমালার নামের সাথে মিল রেখে নাম রাখে সুমালা। জিমান সকিরকে ডাক দেয়। সকির জিমানের কাছে আসলে জিমান সকিরকে বলে তুমি পুরো গ্রামবাসীকে জানিয়ে দাও আমার স্ত্রী গর্ভবতী, আমার উত্তরাধিকারী আসছে। উত্তরাধিকারী আসবে দেখে জিমান বড় করে অনুষ্ঠানের আয়োজন করে আর সেখানে সোলাস্ত্রীকে গোসলও করানো হয়। জিমানের যে উত্তরাধিকারী আসছে তা সবার মুখে মুখে ছিল। এরকমই এক ঝড় বৃষ্টি রাতে সোলাস্ত্রীর ডেলিভারি ব্যথা উঠে, তার বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে। বাহিরে জিমান খুবই চিন্তিত ছিল। কাজের মহিলাটি জিমানকে বলে চিন্তার কোনো কারণ নেই, আমি আর ধাত্রী ম্যাডামের সাথে আছি। সোলাস্ত্রী ব্যথায় ছটফট করতেছিল। ধাত্রী সোলাস্ত্রীর কাছেই ছিল। এমন সময় সোলাস্ত্রী দেখতে পায় ইবলিশ শয়তান সোফায় বসে আছে, যে কিনা তার দিকেই তাকিয়েছিল। সোলাস্ত্রী ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু সে কাউকে কিছু বলে না। এমন সময় জন্ম হয় সোলাস্ত্রীর প্রথম সন্তানের, যে একদম প্রাণহীন দেহ নিয়ে জন্মেছিল। যা দেখে ধাত্রী এবং কাজের মহিলাটি কিছুই বুঝতেছিল না যে সোলাস্ত্রীকে তারা কি বলবে। এরই মধ্যে সোলাস্ত্রীর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার সময় হয়ে গিয়েছিল। কাজের মহিলাটি প্রথম বাচ্চাটিকে নিয়ে একপাশে চলে যায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে সোলাস্ত্রী জন্ম দেয় তার দ্বিতীয় সন্তানের, যার কান্নার আওয়াজ শুনে জিমান অনেক খুশি হয়ে যায় এবং নিজে ভেতরে চলে আসে। দুটি বাচ্চা দুজনের কাছে থাকে। জিমান প্রথমে কাজের মহিলাটির কাছে আসে এবং প্রাণহীন বাচ্চা দেখে বেশ অবাক হয়। জিমান কিছু জিজ্ঞাসা করলে কাজের মহিলাটি কিছু বলার সাহস পায় না। একটু পরে ধাত্রীর কাছে থাকা বাচ্চাটি কান্না করে উঠে আর জিমান সেখানে গিয়ে দেখতে পায় বিকৃত কুৎসিত একটি বাচ্চা। আর এই বাচ্চাটি ছিল শয়তানের। জিমান অনেক কষ্ট পায় এবং সাথে সাথে অন্য রুমে চলে আসে। সেখান থেকে একটা ছুরি নিয়ে সোলাস্ত্রীর ঘরে যায়। জিমান কুৎসিত দেখতে বাচ্চাটিকে হাতে তুলে নেয়। সোলাস্ত্রী জিমানকে বাচ্চাটির ক্ষতি করতে নিষেধ করে, কিন্তু জিমান কোনো কিছু না ভেবেই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটির বুকে ছুরি বসিয়ে দেয়। সবকিছু সোলাস্ত্রীর সামনেই হচ্ছিল। সোলাস্ত্রী কি বলবে বা কি করবে বুঝে উঠতে পারছিল না। সব দেখে ধাত্রীও কান্না করতেছিল। ঠিক তখনই প্রাণহীন দেহ নিয়ে জন্মানো বাচ্চাটি কান্না করতে থাকে। অর্থাৎ রহমত হয়েছিল তাদের উপর, কোনো মতে বেঁচে গিয়েছিল একটি বাচ্চা। তা দেখে জিমান অনেক খুশি হয় এবং সগিরকে ডাকতে থাকে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। জিমান অনেক খুশি হলেও সোলাস্ত্রী ছিল অনেক ভয়ে, না জানি ভবিষ্যতে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। তারা ইবলিশ শয়তানের মেয়েকে মেরে ফেলেছে, যাকে 10 বছর পর শয়তানের হাতে তুলে দেওয়ার কথা ছিল। দেখতে দেখতে 3টি বছর কেটে যায়। 3 বছর বয়স হয়ে গেছিল কুমালার, কিন্তু কুমালা তখনও পর্যন্ত হাঁটতে শিখেনি। ইমান তাকে হাঁটার জন্য সাহায্য করতেছিল। এইটা দেখে বাড়িতে আসা মেহমানরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কুমালার বয়স 3 বছর, কিন্তু এখনো সে কথা বলতে পারে না, এমনকি ঠিক মতো হাঁটতেও পারে না। অথচ তার বয়সী বাচ্চারা সব পারে। জিমানের জীবনে সমস্যার শেষ নেই। এদিকে জিমান কাজের মহিলাটিকে বলে কুমালাকে ভিতরে নিয়ে যেতে। মেহমানরা আবার বলতে থাকে জিমান ছোটবেলায় পঙ্গু ছিল, ঠিক মতো হাঁটতে পারতো না, আর সেটা শহরের অনেক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। বড় হওয়ার পর কবিরাজি মালিশের মাধ্যমে সে সুস্থ হয়ে উঠে। কুমালাকেও কবিরাজের কাছে নিয়ে মালিশ করিয়ে নেওয়া উচিত। কাল থেকে সোলাস্ত্রী জানতে পারে ছোটবেলায় জিমান পঙ্গু ছিল। সোলাস্ত্রী তখন ভাবে এই জন্য জিমান বিকলাঙ্গ দেখতে বাচ্চাটিকে নিজ হাতে মেরে ফেলেছিল, যেন নতুন করে কোনো আলোচনার বিষয় না হয়ে উঠে। এইভাবে কেটে যায় আরো 2টি বছর। কুমালার তখন 5 বছর বয়স। কুমালার বয়স যত বাড়ছিল তত তাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল দিনে দিনে।
শারীরিক প্রতিবন্ধিতার সাথে কুমালা মানসিকভাবেও অনেক অসুস্থ ছিল। এই ব্যাপারগুলো জিমান কোনোভাবে সহ্য করতে পারছিল না। তাই তো সে একদিন কুমালা যখন খুব বেশি জেদ করতেছিল তখন জিমান শকিরকে বলে কুমালাকে রশি দিয়ে বেঁধে গুদাম ঘরে আটকে রাখতে। শকির যখন কুমালাকে গুদাম ঘরে বেঁধে রাখার জন্য রশি দিয়ে বাঁধতেছিল তখন শোলা স্ত্রী জিমানকে অনুরোধ করে কুমালাকে না বাঁধতে, কিন্তু জিমান শোলা স্ত্রী কোনো অনুরোধ শুনে না। কুমালাকে টানতে টানতে গুদাম ঘরের দিকে নিয়ে যায়। শোলা স্ত্রী তাকে দেখা ছাড়া কিছুই করার থাকে না। শোলা স্ত্রী জিমানের এতটাই বাধ্যগত স্ত্রী ছিল, সেই কিনা স্বামীর মুখের উপর কিছু বলার সাহস পাইত না। স্বামীকে খুশি রাখার জন্য নিজের সন্তানের কষ্ট মুখ বুজে সহ্য করে নিত। উপায় না পেয়ে চোখের পানি আড়াল করার জন্য শোলা স্ত্রী নিজের ঘরে চলে আসে। ভাবে কেটে যায় আরো ৩টি বছর। কুমালার বয়স ৮ বছর। দিন সকালে শোলা স্ত্রী কুমালাকে ডাকতেছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। কাজের মহিলা ও শকির দৌড়ে এসে বলে বাড়ির আশেপাশে এমনকি বাগানের ওইদিকেও তাকে খুঁজে পাওয়া যায়নি। স্ত্রী চিন্তায় পড়ে যায়। আমরা দেখতে পাই গ্রামের বাজারের একটি দৃশ্য। বাজারের এক কোণায় কুমালা বসে সবকিছু দেখতেছিল। আর তখনই গ্রামের কিছু বাচ্চাদের নজর পড়ে কুমালার দিকে। খাবারের লোভ দেখিয়ে তারা কুমালাকে কাছে ডেকে নেয়। সহজ সরল কুমালা তাদের কাছে যেতে সবাই তাকে নিয়ে মজা করে এবং তার দিকে পাথর ছুঁড়ে মারে। কুমালা সহ্য করতে না পেরে কান্না করতে থাকে। যা দূরে গাড়িতে বসে দেখতেছিল জিমান এবং তার স্ত্রী শোলা স্ত্রী। ঘটনায় তারা এত বেশি লজ্জিত হয়েছিল যে তারা তাদের মেয়েকে না বাঁচিয়ে বরং গুদাম ঘরে নিয়ে আসে। কাজের মহিলাটি জিমানকে অনুরোধ করে কুমালাকে কিছু না বলার জন্য। জিমান কোনো কিছু না শুনে শকিরকে বলে চাবুক নিয়ে আসতে কুমালাকে শায়েস্তা করার জন্য। তখন জিমান রাগ করে কুমালাকে বলে আমরা তোমাকে ঘর থেকে বের হতে নিষেধ করেছি আর তুমি বাজারে চলে গেছো, এটা খুবই লজ্জাজনক। ফকির জিমানকে চাবুক আনে দিলে কাজের মহিলাটি আবার জিমানকে অনুরোধ করে কুমালাকে না মারতে। কুমালা ভয়ে তার মাকে ডাক দেয়। সন্তানের কষ্ট দেখে শোলা স্ত্রী সাহস করে জিমানকে বলে কুমালাকে না মারতে, কিন্তু জিমানের একটা ধমকে শোলা স্ত্রী চুপ হয়ে যায়। কুমালা তার মায়ের কাছে সাহায্য চাইতেই থাকে এবং জিমানের হাতে মার খেতেই থাকে। তার স্ত্রীর কিছুই বলার থাকে না, সে দূরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। যে মহিলাটি কুমালার কাটা জায়গাগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিল। কুমালার কষ্ট দেখে কাজের মহিলাটিও অনেক কষ্ট পাচ্ছিল, কারণ ছোটবেলা থেকে কাজের মহিলাটি কুমালাকে দেখাশোনা করেছিল। এই জন্য হয়তো কুমালার প্রতি কাজের মহিলাটির এত টান ছিল। যে মহিলাটি কুমালাকে বলে তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। সে কুমালাকে বলে তুমি কি পিয়ানো বাজাতে চাও? কুমালা রাজি হয়ে যায়। আর তখনই সে কুমালাকে পিয়ানো বাজাতে নিয়ে যায় যেন তার মন ভালো হয়ে যায়। কুমালা পিয়ানো বাজাচ্ছিল আর কাজের মহিলাটি একটা পুতুল নিয়ে আসে এবং কুমালাকে পিছন থেকে ডাক দেয়। কুমালা ঘুরে তাকালে কাজের মহিলাটি বলে আগামীকাল তোমার ৮ম জন্মদিন, আমি তোমাকে একটা পুতুল উপহার দিব। পুতুলটি পেয়ে কুমালা অনেক খুশি হয়। কাজের মহিলাটি কুমালাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর সে কুমালাকে জড়িয়ে ধরে। কুমালাও মহিলাটিকে অনেক ভালোবাসে। আর তখন 12টা বাজে। কুমালা কাজের মহিলাটির দেওয়া পুতুলটি নিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ করে কারো ফিস ফিস করে ডাকাতে কুমালার ঘুম ভেঙে যায়। সে বিছানাতে উঠে বসে কিন্তু কাউকে দেখতে পায় না। কুমালা আবার শুনতে পায় কে যেন তাকে বলতেছে আলমারির দিকে দেখো, আমি এইখানে। কুমালা আলমারির দিকে তাকাতে আলমারিটি নিজে থেকে খুলে যায়। তে কুমালা অনেক ভয় পেয়ে যায় আর সে দেখতে পায় বীভৎস দেখতে একটি মেয়ে আলমারির ভিতর থেকে বেরিয়ে আসে। তার পরনে ছিল কুমালার পরা ড্রেসের মতোই ড্রেস, দেখতে প্রায় কুমালার মতোই ছিল। যা দেখে কুমালা অনেকটা ঘাবড়ে যায় এবং জিজ্ঞাসা করে সে কে। উত্তরে মেয়েটি তার ভয়ানক কণ্ঠে জানায় সে সুমালা। কুমালাকে বলে আমরা যমজ ২ বোন। তা শুনে কুমালা একটু অবাক হয়। কুমালা আবার বলে তোমার বাবা মা কি তোমাকে জানায়নি যে তোমার একটা যমজ বোন ছিল? সুমালা মাথা নাড়িয়ে বলে না, জানায়নি। তা শুনে সুমালা অনেক রেগে যায় এবং বলে ওরা অনেক নিষ্ঠুর। তারা আমাকে মেরে ফেলেছে কারণ আমি দেখতে কুৎসিত ছিলাম। তে কুমালা আরো বেশি ভয় পাচ্ছিল। সুমালা দৌড়ে এসে কুমালাকে বলে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না।
বোনেরা বোনের কোনো ক্ষতি করে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। সুমালা আবার কুমালাকে বলে, তোমার একজন ভালো বন্ধু চাই, তাই না? তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার সবচাইতে ভালো বন্ধু। কুমালা অনেক খুশি হয়ে যায়। সুমালা কুমালাকে জড়িয়ে ধরে এবং বলে, এখন থেকে দিন এবং রাত ভিন্ন হবে। এই কথাটি তুকিনা বুড়িও বলেছিল সুমালা আর কুমালার জন্মের আগে। মানে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো সুমালাকে শুধুমাত্র কুমালাই দেখতে পারে, তাই এই দৃশ্য দেখলে বোঝা যায়। রাতে জিমান তার ঘরে বসে কাজ করতেছিল। কুমালা পিয়ানো ঘরে পিয়ানো বাজাচ্ছিল। সেখানে কাজের মহিলা এবং শোলাস্ত্রীও ছিল। পিয়ানোর শব্দে জিমানের কাজের মধ্যে সমস্যা হচ্ছিল। জিমান তার ঘর থেকে বেরিয়ে কুমালার কাছে আসে এবং বলে, তুমি খুব শব্দ করছো। এই বলে কুমালার গালে জোরে একটা থাপ্পড় মারে। এটা দেখে কাজের মহিলাটি অনেক ভয় পেয়ে যায়। শোলাস্ত্রীও উঠে আসে কুমালার কাছে। জিমান শোলাস্ত্রীকে বলে, তোমার মেয়ের দিকে নজর রাখো। এই বলে জিমান সেখান থেকে চলে যায়। কুমালার জন্য শোলাস্ত্রীরও অনেক খারাপ লাগতেছিল, কিন্তু সে কিছু বলে না, কারণ শোলাস্ত্রী তার স্বামীর হুকুমের বাইরে যায় না। শোলাস্ত্রী কাজের মহিলাটিকে বলে কুমালাকে বোঝাতে। কাজের মহিলাটি কুমালাকে শক্ত হতে বলে, কিন্তু কুমালার মনে চলছিল অন্য কিছু। জিমান আবার তার ঘরে বসে কাজ করতেছিল। হঠাৎ জিমান দেখতে পায় কুমালা তার ঘরে চলে এসেছে। সে আরো দেখতে পায় কুমালা তার হাত পা সুস্থ মানুষের মতো করে ফেলে, যা দেখে আমরা বুঝতে পারি এটা কুমালা নয়, বরং তার শরীরে আছে সুমালা। সে কিনা তখনই জিমানের হাতে একটা কলম বসিয়ে দেয়। জিমান চিৎকার করে উঠে। তা শুনে শোলাস্ত্রী জিমানের ঘরে চলে আসে। জিমানের এই অবস্থা দেখে শোলাস্ত্রী কুমালার উপর অনেক রেগে যায় এবং বলে, তোমার উদ্দেশ্য কি? কুমালা তখনও তার বাবার দিকে ভয়ানকভাবে তাকিয়েছিল। জিমান মনে মনে ঠিক করে নেয় সে কুমালাকে এমন শাস্তি দিবে যা সে কখনো ভুলবে না, কারণ জিমান ছিল অনেক কঠোর। তাই সে পরের দিন সকালে নিজের সন্তানকে এমন শাস্তি দেয় যা কখনোই কোনো বাবা মা দিবে না। বেচারি কুমালাকে হাত পা বেঁধে কাকতারুয়ার মতো করে ভুট্টা ক্ষেতের মাঝে রোদের মধ্যে বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে রাখে। কুমালা আকুতি মিনতি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জিমান কোনো কথাই শুনে না, বরং বলে কুমালা যদি আরো কিছু করে তাহলে প্রতিদিন তাকে এভাবে বেঁধে রাখা হবে। এত কিছুর পরও শোলাস্ত্রী মুখ বন্ধ করে রাখে। কুমালা যখন তার মায়ের কাছে সাহায্য চায় তখন শোলাস্ত্রী কুমালাকে চুপ থাকতে বলে এবং জিজ্ঞাসা করে কুমালা কিভাবে পারল তার বাবাকে আঘাত করতে। এখন যেন সে চুপচাপ এই শাস্তি মেনে নেয়। এই কথা বলে শোলাস্ত্রী সেখান থেকে চলে যায়। কুমালার এতে করে বাবা মায়ের উপর রাগ ক্ষোভ আরো বেশি বেড়ে যায়। এভাবেই একদিন রাতে আমরা খাবার টেবিলের দৃশ্য দেখতে পাই। কাজের মহিলাটি কুমালাকে খাবার টেবিলে নিয়ে আসে। কুমালা কাজের মহিলাটির কাছে চা চাইলে সে চলে যায় রান্নাঘরে চা আনার জন্য। হঠাৎ আমরা দেখতে পাই কুমালা কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে তার অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায়, তার হাত পা হয়ে যায় সুস্থ মানুষের মতো। এ থেকে বোঝা যায় সে কুমালা নয়, তার ভিতরে আছে সুমালার আত্মা, যে কিনা নিজের প্যান্ট খুলে টেবিলের উপর বসে প্রস্রাব করতে থাকে। তা দেখে জিমান এবং শোলাস্ত্রী হতভম্ব হয়ে যায়, আর তখনই জিমান সকিরকে ডাক দেয় সুমালাকে বাঁধার জন্য। কুমালা সকিরের উপর ঝাঁপিয়ে পড়ে। শোলাস্ত্রী এগিয়ে যায় কুমালাকে আটকাতে, আর তখনই সে আয়নাতে কুমালার পাশাপাশি সুমালাকেও দেখতে পায়। সুমালাকে দেখে শোলাস্ত্রী ভয় পেয়ে যায়। কুমালা সকিরকে ছেড়ে দিয়ে তার বাবার সামনে আসে এবং রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। শোলাস্ত্রী এবং কাজের মহিলাটি কুমালাকে খোঁজার জন্য বের হয়। কুমালাকে শোলাস্ত্রী কুমালা কুমালা বলে ডাকতে থাকে এবং আশেপাশে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা মুরগির ঘরের ওই দিকে যায় এবং সেখানে তারা দেখতে পায় কুমালা মুরগির ঘরের ভিতরে বসে মুরগির কাঁচা মাংস খাচ্ছিল। তার এই রূপ দেখে শোলাস্ত্রী এবং কাজের মহিলা দুজনেই হতভম্ব হয়ে যায়। পরের দিন সকালে কাজের মহিলাটি কুমালাকে জিজ্ঞাসা করে কাল রাতে সে এমন আচরণ কেন করেছিল। কুমালা বলে সে এমনটা করেনি, এমন আচরণ করেছে সুমালা। আড়াল থেকে শোলাস্ত্রী সুমালার নাম কুমালার মুখে শুনতে পায়। শোলাস্ত্রী আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য কাজের মহিলাটিকে জিজ্ঞাসা করে কুমালা মাত্রই কার নাম নিচ্ছিল। উত্তরে মহিলাটি বলে সুমালা। যমজ বাচ্চা দুটির নাম কি রাখা হবে তা শুধু শোলাস্ত্রী আর জিমান জানতো।
তাই প্রথমবারের মতো কুমালার মুখে সুমালার নাম শুনে সোলার স্ত্রী বেশ ঘাবড়ে যায়। তাই তো সে ওই দিনই তুকিনা বুড়ির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। তাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে কাজের মহিলাটির মনে সন্দেহ জাগে। তাই সে সকিরকে জিজ্ঞাসা করে সোলার স্ত্রী ম্যাডাম কোথায় যাচ্ছে। সকির জানায় সে কিছু জানে না। এখানে আমরা কাজের মহিলাটির ছেলেকে দেখতে পাই, যে কিনা আর কেউ নয় বরং শাব্দ ছিল। অর্থাৎ এই সেই শব্দ যে 1976 সালে গ্রামবাসীকে সুমালার গল্প বলে শোনাচ্ছিল। কাজের মহিলাটি শব্দকে বলে তাকে সোলার স্ত্রী ম্যাডামের কাছে যেতে হবে এবং বাজার থেকে কিছু নিয়ে আসতে হবে। সে তো এখানেই আছে, কুমালার উপর যেন একটু নজর রাখে। এই বলে কাজের মহিলাটি বেরিয়ে পড়ে সোলার স্ত্রী কোথায় যায় তা দেখার জন্য। সোলা স্ত্রীর পিছু নিতে নিতে সে চলে আসে সেই নদীর ঘাটে, যে নদী পার হয়ে তারা গিয়েছিল তুকিনা বুড়ির কাছে। সোলা স্ত্রী মাঝিকে এসে বলে তাকে ওই পারে তুকিনা বুড়ির কাছে নিয়ে যেতে। মাঝি সোলা স্ত্রীকে জানিয়ে দেয় তুকিনা বুড়ি গত মাসে মারা গেছে। এই কথা শুনে সোলা স্ত্রী অনেকটা ঘাবড়ে যায় এবং আরো বেশি ভয় পেয়ে যায়। হয়তো এই জন্যই সুমালার আত্মা কুমালার কাছে চলে এসেছে। এখানে কাজের মহিলাটি আসলে সোলা স্ত্রী একদম ভেঙে পড়ে এবং তার কাছে সোলা স্ত্রী স্বীকার করে নেয় তার করা সবচাইতে পাপের ব্যাপারে সে ইবলিশ শয়তানের সাথে চুক্তি করে সম্পর্কে আবদ্ধ হয়েছিল। এই কথা শুনে কাজের মহিলাটি অনেক ভয় পেয়ে যায়। এইভাবে কেটে যায় আরো একটি বছর। সময়ের সাথে সাথে জিমান আরো বেশি কঠোর হয়ে উঠতেছিল কুমালার প্রতি। তাকে প্রতি রাতে বন্দি করে রাখা হতো গুদাম ঘরে। সময়ের সাথে সাথে সকিরও বেশ খুশি হচ্ছিল কুমালার প্রতি অন্যায় অত্যাচার করতে। এমনকি কুমালার গলা ছুরি দিয়ে কেটে দেওয়ারও হুমকি দিত। গুদাম ঘরের দরজা লাগিয়ে দিয়ে সকির চলে যায় জিমানের সামনে দিয়ে। সোলা স্ত্রীও সবকিছু দেখে চুপ করে থাকতো, কোনো কিছু বলার সাহস পেত না। কিন্তু কাজের মহিলাটি চুপ করে থাকতো না। সে জিমানকে কুমালার প্রতি অত্যাচার না করতে অনেক অনুরোধ করে। সোলা স্ত্রী উপর থেকে সবকিছু দেখতে পায় কিন্তু কিছুই বলতে পারে না। কাজের মহিলাটি গুদাম ঘরের পাশে গিয়ে কুমালাকে ডাক দেয় এবং বাহির থেকে কুমালাকে বলে তুমি দুঃখ করো না, তুমি কে তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমাকে সব সময় ভালোবাসবো। এই কথা শুনে কুমালা মনে মনে অনেক খুশি হয়। গুদাম ঘরের বাইরে কাজের মহিলাটি অনেক কান্না করতে থাকে। কুমালা ঘরের মধ্যে টিকটিকি ধরার জন্য ছুটাছুটি করতেছিল। এমন সময় সে শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকতেছিল। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে কয়েকজন ছেলে তাকে খেলার জন্য নিচে ডাকতেছিল। সহজ সরল কুমালা খেলার জন্য ঘর থেকে নিচে নেমে চলে আসে। কুমালাকে ডেকে এনে ছেলেগুলো তাকে তো খেলতে দিলই না, বরং তাকে পঙ্গু পঙ্গু বলে মজা নিচ্ছিল। হঠাৎ একটি ছেলে টপ থেকে কাদা নিয়ে কুমালার মুখে লাগিয়ে দেয় এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে গিয়ে কুমালা কাঁদতে থাকে। কাজের মহিলাটি দেখতে পেয়ে ছেলেগুলোকে তাড়িয়ে দেয় এবং কুমালাকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকে। এমন সময় কুমালা দেখতে পায় তার বাবা মা বাড়ির ছাদে দাঁড়িয়ে সবকিছু দেখতেছিল। যে ছেলেগুলো কুমালাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সে ছেলেগুলোকে তার বাবা মা কিছুই বলল না। কুমালা তার বাবা মায়ের উপর আরো বেশি রেগে যায়। ওই রাতে সোলা স্ত্রী এবং জিমান টেবিলে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ করে তারা শুনতে পায় গুদাম ঘরে অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল। এই রকম শব্দ গুদাম ঘরে কুমালা প্রায় প্রতি রাতেই করত, তাই জিমান কোনো গুরুত্ব দেয় না। কিন্তু সোলা স্ত্রী জিমানকে বলে আজকের শব্দটা ভিন্ন রকম ছিল। জিমান তখন বলে এটা স্বাভাবিক, কারণ প্রতি রাতে সে যা করে তা হলো ধ্বংসযজ্ঞ। এইদিকে আমরা দেখতে পাই কুমালা গুদাম ঘরে নেই। সে গুদাম ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। সে একদম স্বাভাবিকভাবে হাঁটছে। এ থেকে বোঝা যায় সে আসলে কুমালা নয়, সে সুমালায় পরিণত হয়েছে। গুদাম ঘরের পাশে রাখা ছিল একটি বাক্স, তার ভিতর ছিল বিভিন্ন রকমের ছুরি। কুমালা সেখান থেকে একটি ছুরি হাতে তুলে নেয় এবং অদ্ভুতভাবে হাসে। রাতের বেলা ওই ছেলেদের মধ্য থেকে একটি ছেলে, যার নাম সুপ্রি, সে মায়ের কথায় পানি আনার জন্য বের হয়। সুপ্রি কুয়া থেকে পানি তুলতেছিল। হঠাৎ সে শুনতে পায় তার নাম ধরে কে যেন তাকে খেলার জন্য ডাকতেছিল, কিন্তু সে কাউকে দেখতে পায় না।
সে আবার পানি তুলতে থাকে আর তখনই সে দেখতে পায় কুয়ার পাশে ঝোপঝাড়গুলো নড়ে উঠে এবং কে যেন তাকে আবার খেলার জন্য ডাকে। সুপ্রি বলে, ওখানে কে আছে এত রাতে খেলার জন্য ডাকে? এই বলে সে এক বালতি পানি নিয়ে ছুঁড়ে মারে এবং বলে সে যেন এখান থেকে চলে যায়। আর তখনই সে দেখতে পায় কুমালা একটি ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কুমালার ভিতর থেকে সুমালা বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে সুপ্রি অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে সেখান থেকে পালাতে চাইলেও পালাতে পারে না। কুমালার ভিতরে থাকা সুমালা সুপ্রিকে খুব নিঃসঙ্গভাবে হত্যা করে কুয়ার পানিতে ফেলে দেয়। এরপর আমরা ওই ছেলেগুলোর মধ্যে থেকে আরো দুজন ছেলেকে দেখতে পাই। তারা হলো ক্যারিও এবং শুক্র। তারা দুজনে মিলে শুক্রর দরিদ্র চাচাকে খাবার দিতে যাচ্ছিল। একটু পর তারা গাছের নিচে দাঁড়িয়ে দুজনের মধ্যে কথা বলতেছিল। হঠাৎ করে গাছের উপর থেকে একটি পাথর ছুঁড়ে আসে লাগে শুক্রর মাথায়। ক্যারিও শুক্রকে ধরতেই সুমালা আরো একটি বড় পাথর ছুঁড়ে শুক্রকে মেরে ফেলে। তারপর সুমালা ঝাঁপিয়ে পড়ে ক্যারিওর উপর। কেউ নিঃসঙ্গভাবে হত্যা করে ফেলে সুমালা। তিনজনকে মেরে সুমালা অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে পুরো গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, কারণ তারা তিনটি বাচ্চাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। গ্রামের সব জায়গায় খোঁজার পর তারা আশেপাশের আরো কয়েকটি গ্রাম খুঁজেও বাচ্চাগুলোকে তারা খুঁজে পায় না। তাই তারা রাতের বেলায় সবাই মিলে গ্রামের প্রধানের বাড়িতে যায় এবং তাকে বাচ্চাগুলোর কথা বলে। প্রধান ব্যক্তি গ্রামবাসীকে বলে আগামীকাল তারা আরো বেশি জায়গা জুড়ে তাদেরকে খুঁজবে, এমনকি অন্যান্য গ্রামের প্রধানদের সাথে এই বিষয়ে আলোচনা করবে। ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীরা যেন তাদের সন্তানদের সন্ধ্যার পরে বাইরে বের হতে না দেয়, ফলে ছেলে মেয়েরা আটকে পড়ে ঘরের ভিতরে। আমরা দেখতে পাই ওই ছেলেদের মধ্য থেকে চারজন ছেলে এক রুমে বসে হারিয়ে যাওয়া তিন ছেলেকে নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। তারা মনে করতেছিল ওরা তিনজন হয়তো তাদের সাথে মজা করতেছিল, কারণ তারা তাদের বলটিও খুঁজে পাচ্ছিল না। এসব কথা বলতে না বলতে হঠাৎ করে তাদের ঘরের দরজা নিজে থেকেই খুলে যায় এবং তারা দেখতে পায় কুমালা বল নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে সে কুমালা নয়, সে সুমালা। কুমালা বলটি দরজার কাছে রেখে বাইরে চলে আসে। তা দেখে ছেলেগুলো বলটি নিয়ে কুমালার পিছু পিছু বাইরে চলে আসে। কুমালা মূলত ছেলেগুলোকে বাইরে আনার জন্যই বলটি দরজার কাছে রেখেছিল। ছেলেগুলো সুমালাকে কুমালা মনে করে তার সাথে মজা করতেছিল। কুমালা ছেলেগুলোকে জোরে বল মেরে সেখান থেকে একটু দূরে গিয়ে ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেগুলো কাছে যেতে এক এক করে সবাইকে আক্রমণ করে এবং নিঃসঙ্গভাবে বাকি চারজনকেও মেরে ফেলে। মেরে তো ফেলবে, কারণ সুমালা তো ইবলিসের মেয়ে। সুমালা শুধু তাদের মেরে ফেলেনি, তাদের মাথা কেটে একদম আলাদা করেও ফেলেছিল, যার ফলে পরের দিন সকালে বাকি তিনজনের সাথে তাদের চারজনেরও খোঁজ শুরু হয়। গ্রামে 60টি বাচ্চা হারিয়ে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে আরো বেশি আতঙ্কের সৃষ্টি হয়। তাই তো গ্রামবাসীরা তাদেরকে গ্রামের সব জায়গায় খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে গ্রামবাসীরা একটি বটগাছের নিচে দেখতে পায় পাতা দিয়ে কি যেন ঢাকা ছিল। তারা পাতা সরিয়ে দেখতে পায় দুটি ছেলের লাশ। তাদেরকে খাবার নিয়ে যাওয়ার সময় সুমালা মেরেছিল। লাশ দুটির পাশে পড়েছিল কুমালার পুতুল, যে পুতুলটি কাজের মহিলাটি কুমালাকে দিয়েছিল তার জন্মদিনে। আমরা দেখতে পাই কাজের মহিলাটি কুয়া থেকে পানি তুলতেছিল, কিন্তু বালতিতে পানির পরিবর্তে আসে মানুষের রক্ত। কাজের মহিলাটি একজনকে ডাক দেয় কুয়া থেকে লাশটি তোলার জন্য। ততক্ষণে গ্রামের লোকজনও সেখানে চলে আসে। জিমানো উপর থেকে নিচে নেমে আসে এবং দেখতে পায় একটি ছেলের লাশ, যাকে রাতের বেলা পানি নেওয়ার সময় সুমালা মেরেছিল। এরপর সকি দৌড়ে এসে জিমানকে নিয়ে যায় ভুট্টা ক্ষেতের পাশে, যেখানে গত রাতে মেরে ফেলা চারজন ছেলের লাশ ছিল, যাদের মাথা আলাদা করে ঝুলিয়ে রেখেছিল সুমালা। যা দেখে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে চলে আসে জিমানের বাড়িতে। সবাই কুমালার দিকে আঙ্গুল তুলে বলে কুমালাই মেরেছে বাচ্চাগুলোকে। জিমান প্রমাণ চাইলে গ্রামবাসীরা কুমালার পুতুল দেখিয়ে বলে 5জনকেই কুমালা মেরে ফেলেছে। গ্রামবাসীরা বলে কুমালা পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। নিজের মেয়েকে পাগল বলায় জিমান প্রচন্ড রেগে যায় এবং নিজের দাপট দেখিয়ে সবাইকে চুপ করিয়ে দেয় এবং সবাই
সবাই সেখান থেকে চলে যায়। তারপর জিমান সোলাস্ত্রীর কাছে গিয়ে সোলাস্ত্রীকে বলে কুমালা তো সারাদিন তার ঘরেই থাকে এবং রাতের বেলা তাকে গুদাম ঘরে আটকে রাখা হয়, তার বের হওয়ার তো কোনো উপায় নেই। এই বলে জিমান এবং সোলাস্ত্রী গুদাম ঘরের দিকে যায় কুমালা প্রতি রাতে সেখানে থাকে কিনা তা নিশ্চিত করার জন্য। তারা দুজনে গুদাম ঘরে গিয়ে খুঁজতে থাকে কুমালার বাইরে বের হওয়ার কোনো উপায় আছে কিনা। উপায় খুঁজতে খুঁজতে জিমানের নজরে পড়ে কাঠের দেওয়ালের সাথে রাখা বস্তার উপর। জিমান বস্তাগুলোর কাছে যায় এবং হাত দিয়ে সরিয়ে ফেলে আর দেখতে পায় কাঠের দেওয়াল অনেকটা ভাঙ্গা। এই ভাঙ্গা দিয়ে কুমালা প্রতি রাতে বাহিরে বেরিয়ে আসে। জিমান এইটা বুঝতে পেরে সোলাস্ত্রীর উপর অনেক রেগে যায়। সোলাস্ত্রী ভয়ে জিমানকে বলে দেয় এটা কুমালা নয় বরং সে সুমালা। সুমালার কথা শুনে জিমান অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সে তো সুমালাকে জন্ম নেওয়ার সাথে সাথে মেরে ফেলেছিল। সুমালা তো বেঁচে থাকার কথা নয়। তখন সোলাস্ত্রী জিমানকে বলে 1 বছর আগের ঘটনা, যাকে সে কুমালার সাথে দেখেছিল। কুমালার মুখে সুমালার নামও শুনেছিল। জিমান সোলাস্ত্রীকে বলে সবকিছু তাকে সে আগে বলেনি কেন। এইবার সোলাস্ত্রী একটু অভিমান নিয়েই বলে জিমান কখনোই তার কথা শোনেনি। জিমানের নিজের ভুলের কারণেই আজ তাদের এই পরিণতি। শুধুমাত্র বিকলাঙ্গ ভাবে জন্ম নিয়েছিল বলে জিমান সুমালাকে নিজ হাতে মেরে ফেলেছিল। এই জন্য হয়তো কুমালা দিনে দিনে সুমালায় পরিণত হচ্ছে। নিজের ভুল বুঝতে পেরে জিমান চলে যায় কুমালার কাছে। জিমান কুমালাকে জিজ্ঞেস করে ছেলেগুলোকে কে মেরেছিল। কুমালা প্রথমে বলতে চাচ্ছিল না, কিন্তু বাবার অনুরোধে কুমালা সুমালার কথা বলে দেয়। কুমালা তার বাবাকে এটাও বলে যারা কুমালার সাথে খারাপ ব্যবহার করেছে তাদের সবাইকে সুমালাই মেরেছে। এটা শোনা মাত্রই জিমান সকিরকে ডাক দেয় এবং কুমালাকে গুদাম ঘরে নিয়ে শিকল দিয়ে কাঠের সাথে শক্ত করে আটকে রাখতে বলে। এই বলে জিমান বের হয়ে যাচ্ছিল, আর তখনই সোলাস্ত্রী এসে জিমানকে বলে সে কোথায় যাচ্ছে। উত্তরে জিমান সোলাস্ত্রীকে বলে সে একজন কবিরাজের কাছে যাচ্ছে, যে কিনা ছোটবেলায় জিমানকে সাহায্য করেছিল। সোলাস্ত্রী জিমানের সাথে যেতে চাচ্ছিল, কারণ এখানে থাকতে সে অনেক ভয় পাচ্ছিল। জিমান সোলাস্ত্রীকে বলে ভয়ের কিছু নেই, এখানে সকির আছে, এখান থেকে কুমালার উপর নজর রাখা তোমার দায়িত্ব। অন্যদিকে সকির গুদাম ঘরে কুমালাকে খুব শক্ত করে কাঠের সাথে বেঁধে রাখে। কুমালা অনেক কান্না করতেছিল, আর তখনই কাজের মহিলাটি কুমালার জন্য খাবার নিয়ে আসে এবং দেখতে পায় খুব নির্মম ভাবে কুমালাকে বেঁধে রেখেছে। এইসব দেখে কাজের মহিলাটি কুমালাকে বুকে নিয়ে কান্না করছিল। তখন কুমালা কাজের মহিলাটিকে বলে আগামীকাল তার জন্মদিন, আজ রাত 12টায় তার 10 বছর পূর্ণ হবে। তখন কাজের মহিলাটি কুমালাকে বলে সে এবার কি উপহার নিবে। কুমালা তাকে বলে সে যেন এখনই বাড়ি থেকে বের হয়ে যায়। এই কথা শুনে কাজের মহিলাটি অবাক হয়ে যায় এবং বলে সে চলে গেলে কুমালার দেখাশোনা কে করবে। কুমালা তখন বলে আজ রাত 12টায় খারাপ কিছু হতে চলেছে। কুমালা কাজের মহিলাটিকে অনেক ভালোবাসে। সে চায় না সুমালা তার কোনো ক্ষতি করুক, কারণ ছোটবেলা থেকে একমাত্র কাজের মহিলাটি কুমালাকে ভালোবেসেছে, দেখাশোনা করেছে। কুমালা এই জন্য তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। কাজের মহিলাটি কুমালার কথা মতো তার সবকিছু নিয়ে বাড়ি থেকে বের হয় এবং বলতে থাকে কুমালা যেন সবসময় ভালো থাকে। কাজের মহিলাটি তার ছেলে সাব্দকে নিয়ে এই বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। কাজের মহিলাটি না থাকায় সগির কুমালার জন্য দুপুরের খাবার নিয়ে আসে। সকির দেখতে পায় কুমালা খড় চিবিয়ে খাচ্ছিল। সকির কুমালাকে বলে এই সব খাচ্ছে কেন। আর তখনই কুমালা একটি তেলাপোকা ধরে সকিরের সামনে মজা করে খাচ্ছিল। এটা দেখে সকির কুমালাকে পাগল বলে। এইদিকে জিমান চলে আসে কবিরাজের বাড়ি। তখন রাত হয়ে গিয়েছিল। কবিরাজ তার নিজের শক্তি প্রয়োগ করে সোলাস্ত্রীর ইবলিশ শয়তানের সাথে চুক্তি করার ব্যাপারটা জেনে যায়। সে জিমানকে সবকিছু খুলে বলে। জিমান সবকিছু বুঝতে পেরে যায় যে সে শয়তানের মেয়েকে মেরে ফেলেছিল। এই জন্য ইবলিশ শয়তান জিমানের মেয়েকে শয়তানের মেয়েতে পরিণত করতে চাইছে। এটা ভেবেই জিমান অনেকটা ঘাবড়ে যায় এবং ভাবে যেভাবে হোক কুমালাকে বাঁচাতে হবে। তাই সে কবিরাজকে অন্য উপায় খুঁজতে বলে। কবিরাজ তখন জিনের উপর ভর করে বলে রাত 12টার পর এটা আরো অনেক বিপজ্জনক হবে। তখন কুমালার বয়স 10 বছর পূর্ণ হবে। কুমালা সম্পূর্ণরূপে সুমালার দখলে থাকবে। দিন এবং রাত ভিন্ন হবে। স্বাভাবিক হওয়ার পর কবিরাজ জিমানকে বলে কুমালার ভেতর থেকে সুমালাকে বের করে নিয়ে আসতে হবে, তা না হলে
কুমালা সারা জীবন সুমালাই থেকে যাবে শয়তানের মেয়ে হয়ে। এই বলে সে একটা বিশেষ ছুরি বের করে আনে এবং জিমানকে কুমালাকে এখানে নিয়ে আসতে বলে তার উপর নিয়ম পালন করানোর জন্য। আর যদি দেরি হয়ে যায় তাহলে যেন জিমান কোনো কিছু না ভেবে কুমালার বুকের ডান পাশে বিশেষ ছুরিটা বসিয়ে দেয়। এই বলে কবিরাজ জিমানকে ছুরিটা নিতে বলে। এইদিকে আমরা দেখতে পাই সকির তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ করে সে শুনতে পায় কে যেন ফিস ফিস করে তার নাম ধরে ডাকতেছিল। সকির ঘরের বাইরে চলে আসে, ফিস ফিস করে ডাকতেছিল তাকে খোঁজার জন্য। কিন্তু সকির দেখতে পায় কুমালা বাহিরে এক কোণায় বসে বসে কান্না করতেছিল। সকির ভাবতে থাকে কুমালাকে তো কাঠের সাথে বেঁধে গুদাম ঘরে আটকে রাখা হয়েছিল, সে কি করে এখানে আসলো। আর তখনই সকির দেখতে পায় কুমালা হাসছে। সকির বুঝতে পারে কুমালা কান্নার ভান ধরে এতক্ষণ মজা নিচ্ছিল। কুমালা সকিরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সকিরের গলায় দড়ি দিয়ে তাকে দম বন্ধ করে মারার চেষ্টা করে। সকির কোনো মতে কুমালাকে সরিয়ে দিয়ে দৌড়ে জিমানদের রান্নাঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু কুমালার শরীরে থাকা সুমালা সেখানেও চলে আসে। সকিরের সামনেই ছুরি দিয়ে দরজা কেটে সুমালা ভিতরে চলে আসে। তা দেখে সকির ভয়ে সোলাস্তির ঘরের দিকে যেতে থাকে। সুমালা দূর থেকে ছুরি বসিয়ে দেয় সকিরের বুকে। সকির সুমালাকে অনুরোধ করে বলে তাকে যেন না মারে। সুমালা সকিরের বুক থেকে ছুরি বের করে গলার কাছে নিয়ে বলে সকিরকে সে আস্তে আস্তে মারবে যেন সে অনেক কষ্ট পায়। বলে সুমালা সকিরের গলায় ছুরি বসিয়ে দেয়। সোলাস্ত্রী তার ঘরে ঘুমিয়েছিল, হঠাৎ পিয়ানোর শব্দে তার ঘুম ভেঙে যায়। সোলাস্ত্রী এসে দেখে কুমালা পিয়ানো বাজাচ্ছে। সে কুমালাকে ডাক দিলে সুমালা বলে কে কুমালা। এই বলে সুমালা ছুরি নিয়ে সোলাস্ত্রীর দিকে এগিয়ে যায়। সোলাস্ত্রী ভয় পেয়ে যায় এবং আয়নাতে দেখতে পায় সুমালার আসল রূপ, যে কিনা ছুরি নিয়ে এগিয়ে আসছিল সোলাস্ত্রীর দিকে। আর তখনই সকিরের লাশের সাথে সোলাস্ত্রীর ধাক্কা লাগে। সকিরকে গলা কেটে সুমালায় ঝুলিয়ে রেখেছিল। এইটা দেখে সোলাস্ত্রী এত বেশি ভয় পেয়ে যায় যে সে দৌড়ে তার ঘরে চলে আসে। সুমালাও তার পিছু পিছু চলে আসে। সুমালা যেন ঘরে ঢুকতে না পারে সেই ব্যবস্থায় করতেছিল সোলাস্ত্রী। কিন্তু সুমালা ছুরি দিয়ে ঘরের দরজা ভেঙে ফেলে এবং ভাঙা অংশ দিয়ে সুমালা সোলাস্ত্রীকে ডাক দিয়ে নোংরা নোংরা ভাষায় গালি দিতে থাকে। যা সহ্য করতে না পেরে সোলাস্ত্রী একটা চেয়ার মেরে দেয় দরজার কাছে। সোলাস্ত্রী দেখতে পাই সুমালা মেঝেতে পড়ে গেছে। সুমালা দৌড়ে ঘরের ভিতরে চলে আসে এবং সোলাস্ত্রীকে আক্রমণ করে। সোলাস্ত্রী নিজেকে বাঁচানোর জন্য অনেকভাবে চেষ্টা করতেছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না। সুমালা ততক্ষণে কুমালাকে সম্পূর্ণভাবে তার দখলে নিয়ে নেয়। তার চোখের রঙও পরিবর্তন হয়ে যায়। সুমালা আবার সোলাস্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। এক সময় সুমালা সোলাস্ত্রীর পায়ে ছুরি বসিয়ে দেয়। সোলাস্ত্রী ব্যথায় কান্না করতে থাকে। তখন সুমালা সোলাস্ত্রীকে বলে তাকে যখন ছুরি দিয়ে মারা হয়েছিল তখন সেও অনেক ব্যথা পেয়েছিল। সুমালার যত্ন না নিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল জন্মের সাথে সাথে। সোলাস্ত্রী বলে সে তো তাকে মারেনি, সে তো তাকে লালন পালন করে বড় করতে চেয়েছিল, তার বাবা তাকে মেরেছিল। সুমালা তখন সোলাস্ত্রীকে বলে সুমালাকে মারতে চায়নি ঠিকই কিন্তু কুমালার সাথেও তো ভালো ব্যবহার করেনি, সে সব সময় তার স্বামীর কাছে ভালো থাকার চেষ্টা করেছিল। সোলাস্ত্রী এইবার তার দোষ স্বীকার করে নেয় এবং বলে সে কখনোই ভালো মা ছিল না। কিন্তু মৃত্যুর আগে সে একবার কুমালার সাথে কথা বলতে চায়। কুমালা তার কথা মেনে নেয় এবং কিছুক্ষণের জন্য কুমালার শরীর ছেড়ে দেয়। কুমালা তার মায়ের এই অবস্থা দেখে কাঁদতে থাকে। তখন তার মা কুমালার কাছে ক্ষমা চায়। সে একজন ভালো মা হতে পারেনি, এই জন্য কুমালা কাঁদতে কাঁদতে তার মাকে ক্ষমা করে দেয়। এমন সময় কুমালার শরীরে আবার ফিরে আসে সুমালা। কুমালা ক্ষমা করলেও সুমালা ক্ষমা করবে না, এই বলে সোলাস্ত্রী একটা হাত ছুরি দিয়ে কেটে দেয়। তারপর ছুরি বসিয়ে দেয় সোলাস্ত্রীর পেটে, খুবই নিঃসঙ্গভাবে মেরে ফেলে সোলাস্ত্রীকে। এর মধ্যে জিমান বাড়ি এসে দেখে বাড়ির মেন দরজা ভাঙ্গা। সে বাড়ির ভিতরে ঢুকে সকিরের লাশ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে দৌড়ে সোলাস্ত্রীর ঘরে চলে যায়। ঘরে গিয়ে সোলাস্ত্রীর লাশ দেখতে পায়। সোলাস্ত্রীর এই অবস্থা দেখে জিমান অনেক কান্না করতে থাকে এবং সোলাস্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে সব দোষ তার ছিল।
এই বলে সে আরো বেশি কান্না করতে থাকে। তখন ছিল রাত 12টা। জিমান শোলা স্ত্রীর লাশের পাশে বসে কান্না করতেছিল। হঠাৎ সে দেখতে পায় কুমালা আর সুমালাকে। কুমালা চেয়ার থেকে উঠে তার বাবার কাছে সাহায্য চাইতে চাইতে এগিয়ে আসে। আর তখনই জিমান প্রথমবারের মতো সুমালার ভয়ঙ্কর রূপ দেখতে পায়। সুমালা জিমানকে বলে সে তাকে চিনতে পারছে কিনা। এই বলে সুমালা হাসতে থাকে। তা দেখে জিমান কবিরাজের দেওয়া বিশেষ ছুরিটা হাতে তুলে নেয়। এইটা দেখে সুমালা অনেক রেগে যায় এবং দেরি না করে কুমালার মুখ হা করে তার ভিতরে প্রবেশ করে। তা দেখে জিমান অনেক ভয় পেয়ে যায়। ততক্ষণে সে সম্পূর্ণরূপে পরিণত হয়েছিল সুমালায়। তারপর সুমালা ঝাঁপিয়ে পড়ে জিমানের উপর এবং ছুরি দিয়ে মারার চেষ্টা করে। জিমান অনেক ভয় পেয়ে যায় এবং সিঁড়ি দিয়ে নামার সময় নিচে পড়ে যায়। জিমান কোনো মতে সেখান থেকে পালিয়ে গ্রামে চলে যায় এবং গ্রামবাসীকে ডাক দিয়ে তার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে জানায়। তা শুনে গ্রামবাসীরা জিমানের সাথে তার বাড়ি চলে আসে। বাড়িতে এসে তারা প্রথমে সক্রিয় লাশ দেখতে পায়। তারপর তারা উপরে শোলা স্ত্রীর ঘরে যায়। সেখানে গিয়ে তারা শোলা স্ত্রীর লাশ দেখে ঘাবড়ে যায়। গ্রামবাসীরা সবাই এসে জিমানকে জিজ্ঞেস করে রাতের বেলা বাড়িতে কি হয়েছিল। জিমান বলে কুমালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে বের করতে হবে। তখনই গ্রামবাসীদের মনে সন্দেহ জাগে এবং বলে কুমালা এসব করেছে। জিমান সবাইকে বলে কুমালা এসব করেনি, কিন্তু সে সুমালার কথাও বলতে পারছিল না, কারণ সে সুমালাকে মেরে ফেলেছিল, অর্থাৎ সে নিজের দোষ স্বীকার করতে চাইছিল না। গ্রামবাসীরা আবার বলে গ্রামের বাচ্চাদেরকে কুমালাই মেরেছিল। এই বলে তারা সবাই কুমালাকে মারার জন্য খুঁজতে চলে যায় ভুট্টা খেতে। জিমান কবিরাজের দেওয়া বিশেষ ছুরিটা হাতে তুলে নেয় এবং গুদাম ঘরের দিকে যায়। সেখান থেকে বস্তার দড়ি নিয়ে সুমালাকে খোঁজার জন্য বের হয়। আর তখনই সে দেখতে পায় সুমালা দৌড়ে পালিয়ে যাচ্ছে। জিমান তার পিছু করতে করতে চলে আসে ভুট্টা ক্ষেতের পাশে, কিন্তু সে তাকে দেখতে পায় না। তাই সে তাড়াতাড়ি করে ভুট্টা ক্ষেতের ভিতরে চলে আসে সুমালাকে খুঁজতে। হঠাৎ জিমান দেখতে পায় সুমালা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। মুহূর্তের মধ্যেই সুমালা জিমানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে মারার চেষ্টা করে। এখানে জিমান কোনো মতে নিজেকে বাঁচিয়ে সুমালার মাথায় আঘাত করে সুমালাকে অজ্ঞান করে দেয় এবং কবিরাজের কথা মতো সে সুমালার বুকে ছুরি বসিয়ে দিতে গিয়েও পারে না। জিমান কুমালাকে বাঁচাতে চায়, তাই সে সুমালাকে বস্তায় ভরে নেয় এবং কুমালাকে উদ্দেশ্য করে বলে সে যা করেছে ভুল করেছে। সে কুমালাকে কবিরাজের কাছে নিয়ে সুস্থ করে তুলবে, এই বলে সে কান্না করতে থাকে। আর তখনই বস্তার ভিতর থেকে সুমালা জিমানকে বলে তুমি তো ছোটবেলায় পঙ্গু ছিলে, তোমার বাবা মা তোমার সাথে খারাপ ব্যবহার করত, অপমান করত, তারপর তো তুমি সম্পূর্ণভাবে ভালো হয়ে গিয়েছিলে, নিখুঁত হয়ে গিয়েছিলে। চিকিৎসা করানোর পর তোমার মেয়েও পঙ্গু হয়ে জন্মেছিল, সেও ভালো হতো চিকিৎসা করানোর পর। তোমার বাবা মা তো তোমাকে না মেরে বাঁচিয়ে রেখেছিল, আর তুমি তোমার মেয়েকে মেরেই ফেলেছিলে পঙ্গু বলে। তুমি তো তোমার বাবা মায়ের থেকেও বেশি খারাপ। পৃথিবীতে নিখুঁত বলতে কিছুই থাকে না, নিখুঁত করে নিতে হয়। এই সব শুনে জিমান আরো বেশি কান্নায় ভেঙে পড়ে। জিমান বুঝতে পারে সে তার মেয়ের সাথে কত বড় অন্যায় করেছে। এমন সময় সে দেখতে পায় বস্তাটা ফোলা ফোলা লাগছিল। স্পর্শ করতে সে বুঝতে পারে সুমালা বস্তার ভিতরে নেই। জিমান আরো বেশি ঘাবড়ে যায়। আর তখনই পিছন থেকে সুমালা জিমানের পায়ে ছুরি বসিয়ে দেয়। সে নিজেকে সুমালার কাছ থেকে বাঁচানোর জন্য হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে। সুমালা আবার ছুরি দিয়ে আঘাত করলে জিমান কোনো মতে নিজেকে বাঁচিয়ে সুমালাকে ফেলে দেয় এবং মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। তারপর জিমান কোনো কিছু না ভেবে ছুরিটা নিয়েই বসিয়ে দেয় সুমালার বুকের বাম পাশে। মুহূর্তের মধ্যে মনে হয় এবার সবকিছু ঠিক হয়েছে, শয়তানের মেয়ে সুমালা চিরতরে শেষ হয়ে গিয়েছে। তবে আচমকাই সুমালা চোখ মেলে হাসতে থাকে। এইটা দেখে জিমান অনেকটা ভয় পেয়ে যায়।
তখন সুমালা জিমানকে বলে কুমালার ভিতর ঢুকে সুমালার অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, যেমন দাঁত, চোখ, এমনকি তার হৃদয়ও চলে এসেছে ডান পাশে। এই কারণে কবিরাজ তাকে সুমালার বুকের ডান পাশে আঘাত করতে বলেছিল, কিন্তু জিমান ভুল করে সুমালার বুকের বাম পাশে আঘাত করেছিল। এই বলে সুমালা খুবই নিঃসঙ্গভাবে জিমানকে হত্যা করে এবং তার চোখের মধ্যে ঢুকিয়ে দেয় কাঠের দুটি টুকরো। পরের দিন সকালে গ্রামবাসীরা গ্রামের প্রধানকে বলে তারা কুমালাকে খুঁজে পায়নি। হঠাৎ করে তারা শুনতে পায় ভুট্টা ক্ষেতের ওই দিক থেকে কেউ চিৎকার করে ডাকছে। সবাই সেখানে গেলে শব্দ দেখিয়ে দেয় জিমানের লাশ। তাকে নিঃসঙ্গভাবে মেরে কাকতারুয়ার মতো করে কাঠের সাথে বেঁধে ঝুলিয়ে রেখেছে সুমালা, ঠিক যেমনটা করে কুমালাকে বেঁধে রেখেছিল জিমান। শুধু তাই নয়, ওই রাতে সুমালা কবিরাজকেও মেরে ফেলেছিল, যে কিনা জানতো সুমালাকে কিভাবে আটকানো যাবে। এই ঘটনার পর থেকে সুমালাকে আর কেউ কোনোদিন দেখেনি, কিন্তু সুমালার উপস্থিতি এখনো এই গ্রামে আছে। এই কারণে শব্দ গ্রামবাসীকে প্রথম থেকে বলে আসছে তারা যেন সন্ধ্যার পর বাড়ি থেকে বের না হয়, বিশেষ করে বাচ্চারা, কেননা সন্ধ্যার পর সুমালা বাচ্চাদের বাইরে দেখলেই মেরে ফেলে। এখন গ্রামবাসীরা শব্দর এই কথা মেনে নেয়, কিন্তু মেনে নিতে চায় না তৃষ্ণর বাবা। কৃষ্ণ হলো সেই ছেলেটা যে কিনা মারা গিয়েছিল গল্পের শুরুতে। কৃষ্ণর বাবা রাতের বেলা বের হয় এবং বলতে থাকে কোনো বাচ্চা মেয়ের ভয়ে সে ঘরে লুকিয়ে থাকবে না। আর তখনই সে কোনো কিছুর আওয়াজ শুনতে পায় এবং সেদিকে তাকাতেই সে চমকে উঠে। এখানে ছিল সুমালা, যে কিনা একটি মহিলা লাশ কামড়ে কামড়ে খাচ্ছিল।